এক সপ্তাহ পর আবারও আপনার কানের পাশে, একেবারে প্রাণের পাশে, ক্যাপিটাল এফএম 94.8 এর শনিবারের বিশেষ আয়োজন তাবিজ। জাহান অরণ্য আছি আপনার জন্য। facebook.com/capitalfm 948 জয়েন করে আজকের তাবিজ অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সেই সাথে অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন জিজ্ঞাসা যদি আপনার মনে থাকে, চাইলে আমাকে টেক্সট করতে পারেন। আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করবেন CFM স্পেস আপনার নাম সঙ্গে আপনার লোকেশন লিখে আপনার যে কোনো কমেন্ট পাঠিয়ে দেবেন 26969 নম্বরে, তাহলেই সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে। আজকের তাবিজ অনুষ্ঠানে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে অবস্থানে থেকে আমাদেরকে শুনছেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তাবিজ আমাদের সবার প্রিয় আয়োজন। তাবিজ আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়ে থাকে, কারণ এই অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করি তার কোনো না কোনো ঘটনা নিশ্চয়ই আমাদের কারো না কারো সাথে ঘটছে। আপনার জীবনের এমন কিছু ঘটনা যেগুলো আপনি কোনোদিন ব্যাখ্যা বিশ্লেষণ করে ফলাফল পাননি, কিংবা চেষ্টা করেছেন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ধারায় সেই বিষয়গুলোর স্বাভাবিকতা যাচাই করবার জন্য, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। প্রকৃতির এমন কিছু হিসেব আছে যেগুলো আপনি আমি মেলানোর ক্ষমতা রাখি না। আমাদের চিন্তা চেতনা, আমাদের ইন্দ্রিয়, আমাদের ভাবনারও বাইরে এমন একটা জগৎ আছে, যেই জগতের এমন অনেক কিছুর বিচরণ যা আমরা জানি না, অথবা আমরা যা দেখি না, আমরা যা অনুভব করি না, আমরা যা ছুঁয়ে দেখতে পারি না। সেই জগৎটাই যদি আমার সামনে কখনো এসে উপস্থিত হয়, তখন আমরা স্বাভাবিকভাবেই সেটির ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা বুঝবার চেষ্টা করি কেন হলো। আধুনিক বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তারপরও এমন কিছু বিষয় আছে যা আমাদের জ্ঞানের বাইরে রয়েছে, এবং সেই ঘটনাগুলোই এক এক করে আমরা এই তাবিজ অনুষ্ঠানে উপস্থাপন করি। facebook.com/capitalfm 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে জয়েন করলেই আজকে তাবিজ অনুষ্ঠানের অডিও লাইভ স্ট্রিমিংটি আপনি পেয়ে যাবেন, যেখানে আমার কণ্ঠস্বর আপনি শুনতে পাচ্ছেন সরাসরি। পাশাপাশি আমাদের যে বন্ধুরা তাদের জীবনের সেই অতি প্রাকৃত ঘটনা শেয়ার করবেন, তাদের ঘটনাগুলো শুনতে পাবেন। পাশাপাশি যারা অডিওতে রেকর্ড করে পাঠাবেন, তাদের নিজের কণ্ঠেই তাদের ঘটনা শুনতে পাবেন। আপনার জীবনের সেই সব ঘটনাগুলো এক এক করে আমাদের সাথে উপস্থাপন করুন। প্রত্যাশা করছি যেন আপনার সাথে আজকের এই আয়োজনটি খুব ভালোভাবে যায়। ফেসবুকের পাশাপাশি অনুষ্ঠানের যে কোনো বিষয় সম্পর্কে ছোট্ট করে টেক্সট করতে চাইলে টেক্সট করতেই পারেন, তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি ফেসবুকে লেখেন। পুরো ঘটনা একসাথে লিখে পাঠানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক। সেই সাথে আরও সহজ হচ্ছে যদি আপনি সেটা ইনবক্সে লিখে পাঠিয়ে দেন। এতে করে আমাদের অন্য বন্ধুরা আমাদের এই ঘটনাগুলো আর কপি করে অন্য কোথাও শেয়ার করতে পারবে না। তাই প্রত্যাশা করব যেন আপনি পুরো ঘটনা একসাথে লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেন। আর যদি আপনি মনে করেন ইনবক্সে আপনার নিজের কণ্ঠে আপনার সেই ঘটনাটি অডিওতে রেকর্ড করে পাঠিয়ে দেবেন, সেটাও খুব সহজ, আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতেই পারেন। ঠিক যেমন করে আছেন শেখ এমডি মাসুদ রানা, তার জীবনের একটি ঘটনা আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই শুনব। দেখা যাক তিনি আমাদের কাছে কি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম অরণ্য ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আশা করি, এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি শেখ মাহমুদ রানা, গাজীপুরের জয়দেবপুর 28 নং ওয়ার্ড থেকে। জি। আর আপনাদের সবার জন্য অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। ক্যাপিটাল এফএম 94.8 এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। আর আপনাকে দেখলাম অরণ্য ভাই, নিউজ পেপারে হাততালি দিচ্ছেন, ছবি দেখলাম। আর যাই হোক, ঘটনা তো বলবোই। তো এই ঘটনাটা আমার তাবিজের নবম ঘটনা। এই ঘটনাটা আমার এক স্যার আমাকে বলেছিল 2-3 বছর আগে। এই ঘটনাটা ঘটেছে আমার সেই স্যারের একজন বড় ভাই, তার সাথে। তার বাড়ি হলো গ্রামে, আর এটা অনেক অনেক বছর আগের একটি ঘটনা। আগে গ্রামে হাট বসতো সন্ধ্যার দিকে, এবং বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যেত। তো তার বড় ভাই একদিন বাড়ি ফিরছিলেন মাছ নিয়ে, এবং তখন প্রায় মধ্যরাত হতে চলেছে।
আর বাড়ি আসার সময় তাকে একটি বিল পার হতে হয়, অনেক বড় বিল এবং পানিও প্রচুর গভীর। সে তখন ওই জায়গা দিয়ে আসছিল এবং বিলের পারে তখন সে যা দেখলো তা দেখার জন্য আসলে সে তা কখনো দেখেনি এবং সে দেখলো যে অনেক বড় বড় মানুষ ও লম্বা ও প্রচুর, একদম আসমান পর্যন্ত যেন ছুঁয়ে আছে তাদের মাথা। বিলের পানি একদম গভীর, কিন্তু তারা একে অন্যের হাত ধরে পার হচ্ছিল, সেই বড় বড় মানুষগুলো। এবং বিলের পানি মনে হচ্ছিল তাদের হাঁটুর চেয়েও নিচে। এই ভয়ানক দৃশ্য দেখে আসলে সে এক মুহূর্ত ওই জায়গায় থাকেনি এবং মাছ হাত থেকে ফেলে পিছন দিকে দৌড় দিল। এবং সে এত ভয় পেয়েছিল যে সেই রাতে সে বাড়িও যায়নি এবং সে দৌড়ে একটি বাড়িতে গেল, অন্য একটি বাড়িতে ওই জায়গায় সেখানের লোকজনকে ডাকতে লাগলো। এবং যখন সবাই বাইরে এলো তখন সবাই তাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে এরকম। তারপর সে সবকিছু বললো যে এরকম এরকম হয়েছে। তারপর ওই লোকেরা তাকে বলে যে ঠিক আছে, তোমাকে আজকে আর বাড়িতে যেতে হবে না, তুমি আজকে এই বাড়িতেই রাত কাটাও। তারপর সে পরের দিন বাড়িতে ফিরে যায়, কিন্তু সে যদি ওই রাতে ওই বিল পার হতো তাহলে ওই মাছ নিয়ে হয়তো তার সঙ্গে খারাপ কিছু হতে পারতো। তো এরপরে যে একটা ঘটনা বলবো, এটা আমাদের বন্ধু বান্ধবদের একটি ঘটনা। আমি যার কাছ থেকে এই ঘটনাটা শুনেছি, আজকে সকালে ঘটনাটা শুনেছি, তারপরই ভাবলাম যে এটা তাবিজে পাঠাবো। আমার এক বন্ধু, সে চিল্লায় গিয়েছিল নীলফামারীতে এবং সে কয়দিন আগে এলো, 2-3 দিন আগে। তো তার কাছ থেকে এই ঘটনাটা শুনেছি। এই ঘটনাটা ঘটেছে নীলফামারীর একটি জায়গায়, একটি মসজিদে। তো তারা যেখান থেকে জামাতে গিয়েছিল চিল্লাতে, আমাদের এখান থেকে যেই মার্কাজ মসজিদ আছে ওখান থেকে তাদেরকে সিলেক্ট করা হয়েছিল যে কোন কোন জায়গায় যাওয়া হবে। তো ওখান থেকেই তারা 2টা জামাত বের হয়েছিল ওই নীলফামারীতে গেল, একই জায়গায় কিন্তু ইউনিয়ন আলাদা আলাদা। আমি যার কাছ থেকে ঘটনা শুনেছি সে ছিল অন্য ইউনিয়নে এবং যাদের সাথে যে ঘটনাটা তারা ছিল অন্য ইউনিয়নের। তো তারপর তারা যখন ফিরে আসে এখানে মার্কাজে যখন আসে, তখন তাদের যে অভিজ্ঞতাগুলো তাদেরকে সবাই শুনে বললো যে এটা তো জিনের কাজ। তো কাজটা কি এটা তারপর আমি তার কাছ থেকে শুনলাম, তো এটা আমি এখন বলবো। সেই নীলফামারী সেই ইউনিয়ন, জানি তো গ্রামের দিকে প্রচুর শীত, তো সেই জায়গায় তাদের নাকি প্রচুর ডিস্টার্ব করেছে জিন, তাদেরকে প্রচুর ডিস্টার্ব করছে, মানে প্রতিদিন প্রচুর ডিস্টার্ব করেছে। কারণ মসজিদে তারা ছিল রাতের বেলা, মনে করেন হচ্ছে যে মসজিদের আদব আছে, মসজিদে থাকার জন্য অনেক আদব মেনে চলতে হয়। তো তারা হয়তো আদবগুলো মেনে চলতে পারেনি, হয়তো সেই জন্যই তাদের এরকম হয়েছে। তো কি হয়েছে তাদের সাথে, যে তারা ঘুমাচ্ছিল, এক ছেলে তার সাথে এই ঘটনা প্রথম ঘটে। সে ঘুমাচ্ছিল রাতের বেলা ঘুমাচ্ছে, হঠাৎ তার পা ধরে যেন কে টান দিল, একদম টান দিয়ে তাকে বের করলো। তারপর সে মানে হঠাৎ ভয় পেয়ে গেল প্রচুর। তারপর সে তাড়াতাড়ি তার বিছানায় এসে, যেখানে ছিল সেখানে এসে মানে কম্বল উপরে দিয়ে একদম পুরো ডেকে একদম পুরো শুয়ে আছে, অনেক প্রচুর ভয় পেয়েছিল। তারপর হঠাৎ দেখলো সে মানে ঘুমিয়ে পড়লো। তারপর তাকে স্বপ্নে দেখানো হলো একদম তারা সবাই আসমানে উঠছে এবং যে মসজিদে তারা ছিল ওই মসজিদটা নাকি ভেঙে তাদের উপর পড়ছে এরকম মনে হচ্ছে তাদের সাথে। আচ্ছা। তারপর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তারপর দেখে যে একটা সাদা কাপড় পরা একটা লোক, লম্বা, সে মসজিদের এক জানালা থেকে আরেক জানালায় শুধু দৌড়াচ্ছে। তারপর এটা দেখে মানে সে মানে এরকম একটা চিৎকার দিল, কিন্তু কেউ শুনতে পেল না। অনেক চিৎকার করতে লাগলো, মানে প্রচুর এরকম ভয় পেল যে প্রচুর চিৎকার দিল কিন্তু কেউ শুনতে পেল না।
তারপর হঠাৎ সবার ঘুম ভাঙলো, সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে কি হয়েছে, তারপর এরকম বলল। তারপর তাকে বলল যে সে হয়তো আদব মেনে মসজিদে ঘুমায়নি, এই জন্য প্রায় প্রতিদিন এরকম হতে লাগলো, সবার সাথে এরকম অল্প অল্প কিছু হতে লাগলো। তারপর আবার মসজিদের যে বাথরুম গুলো আছে, যেহেতু গ্রামের দিকে বাথরুম মানে যে টয়লেটটা, এগুলো দূরে দূরে থাকে, একটু 50-60 কদম দূরে, তাও আবার জঙ্গলের মতো, ওই জায়গায় বাস যাওয়ার কবরস্থান এরকম থাকে জায়গা। তো আমরা জানি যে মসজিদে মানে যেই মিম্বার আছে সেই বরাবর নাকি শুতে হয় না, সেই জায়গায় আসলে যারা জিন তারা ইবাদত করে রাতের বেলা এসে। তো মসজিদে থাকতে হলে বিভিন্ন আদব মেনে চলতে হয়, তো তারা হয়তো মানেনি, এবং পরবর্তীতে তার জ্বর এসেছিল, প্রচুর ভয়ের কারণে প্রচুর জ্বর এসেছিল। তো এরকম আরেকটা ঘটনা এই জামাতের সঙ্গে যেটা ছিল চট্টগ্রামে, তারাও চিল্লাই ছিল। তো চট্টগ্রামে কি হলো যে তাদেরও এরকম একটা গ্রামের পরিবেশ, যেহেতু একটা মসজিদ, তারপর বাথরুম গুলো অনেক দূরে দূরে, এরকম রাতের বেলা প্রস্তাব করতে গেল মানে বের হতে চায় না ভয়ে। তো সেরকম জায়গায় তো তারা কি করলো যে রাতের বেলা তাদেরকে মানে স্বপ্ন দেখলেও প্রচুর ভয় পেল যে তারা নাকি কেউ তাদের মানে পিছনে নখ দিয়ে আঁচড়াচ্ছে, এরকম তারা অনুভব করলো। তারা ভেবেছে হয়তো স্বপ্ন। পরবর্তীতে তারা এরকম দেখে, যারা যারা মানে এরকম অনুভব করছিল, তারা পিঠে মানে গার পিঠে দেখে যে আঁচড়ের দাগ, একদম পুরো যেমন মাংস উঠে গেছে একদম যেরকম, কিন্তু কোনো রক্ত বের হয়নি, পুরো মাংস উঠে গেছে যেমন, কিন্তু কোনো রক্ত বের হয়নি, জমে আছে রক্ত এরকম। তো এইটা দেখেও তারা অনেক ভয় পেল। তারপর তাদেরকে আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক বোঝানো হলো এই 2-3 দিন পর্যন্ত, যে কিভাবে মসজিদে থাকতে হবে, আদব কায়দা সবগুলো মেনে থাকতে হবে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি তাদের সাথে। তো অরণ্য ভাই, যেহেতু হয়তো এখন যে গেস্ট তারা আসছে না, কারণ শীতের জন্য হয়তো আসতে চায় না গেস্ট, তাই যে পরবর্তী ঘন্টায় যেই দ্বিতীয় ঘন্টায় যেই আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা বাজানো হয়, সেটা একদম বাইনুরাল বিটস এর মতো, যেটা শুনলে আসলে মস্তিষ্কের কিছু এই আছে, কি জানি হয়, আমি বুঝতে পেরেছি মনে হয় মস্তিষ্কের কিছু কথাটা, কেমিক্যাল আছে সেগুলো শুনলে এরকম বাইনুরাল বিটস এর মতো, যেটা যেগুলি কাজে লাগে নিশ্চয়ই। রানাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং প্রত্যেক সপ্তাহেই রানা নিজের কণ্ঠে নিজে সেই ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে পাঠায়, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে কয়েকটি ঘটনা একসাথে মিলিয়ে পাঠাতে চায়, কারণ অনেকগুলো ঘটনাই সবাই শেয়ার করতে চান, এতে খুব একটা দোষের কিছু নেই। সঙ্গে আছেন সেটাই অনেক বড় কিছু। শুনছেন ক্যাপিটাল FM 94.8, শনিবারে বিশেষ আয়োজন তাবিজে জাহান, অরণ্য আছি আপনার জন্য। এবারে আমরা আমাদের পরের ঘটনায় যাব, তবে তার আগে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের কথা একটু আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। ফারজানা মৌ আছেন আমাদের সাথে, জীবনের শেষ পাতা রয়েছেন, লিখিত শুনতে চান তিনি, এরকম একটা বলেছেন। আচ্ছা, এখানে মানে লাইভে কোনো স্টোরি শেয়ার করলে সেটা তো আসলে কমেন্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে স্ক্রল ডাউন করে নিচে নেমে যায়, তো সেখান থেকে পাওয়াটা খুব কঠিন। আমি বলবো যে আপনি যে ঘটনাটা শেয়ার করতে চাইছেন সেটা আমাদেরকে ইনবক্সে লিখে পাঠিয়ে দেন, আমি সেখান থেকে এক এক করে আপনাদের সেই ঘটনাগুলো পড়ে শোনাতে পারবো। কোনো স্কুল নিয়ে কোনো ঘটনা বলবেন। আমি সোহেল রানা তালহা ভাওয়াল মির্জাপুর গাজীপুর থেকে শুনছি, অনেক ভয় লাগে তাবিজ শুনতে, আবার ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। জীবন চৌধুরী আছেন আমাদের সাথে, তিনি আমাদের তাবিজের গ্রুপের লিঙ্কটা দিয়েছেন, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। সেই সাথে রয়েছেন একজন, তার নাম হচ্ছে জীবনের শেষ পাতা, হ্যাঁ সেটা আমি পড়েছি। সামি আছেন আমাদের সাথে, তিনি আছেন সঙ্গে এবং বলছেন ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারহান আছেন আমাদের সাথে, সেই সাথে রানা রয়েছেন, আরও অনেক বন্ধুরা আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে সঙ্গে থাকবার জন্য, যারা যারা শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যাশা করবো আজকের এই লাইভ স্ট্রিমিংটিকে আপনি শেয়ার করে দেবেন, যাতে করে সব বন্ধুরা একসাথে আজকের আয়োজনটিকে উপভোগ করতে পারেন। আমাদের পরবর্তী বন্ধু যিনি MH মনির খান, আমরা তার জীবনের ঘটনাটা শেয়ার করতে চাই। বলছেন, আসসালামু আলাইকুম অরণ্য ভাই, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, লিখছি নারায়ণগঞ্জ থেকে, পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এবার যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া।
16-র দিকে আমি তখন ক্লাস 9-এ পড়ি। দরিদ্র পরিবারের সন্তান হবার কারণে পড়াশোনার পাশাপাশি আমি টিউশনি করতাম। বিকেল 5টায় বের হতাম, শেষ করতে প্রায় 10টাও বেজে যেত। দিনটি ছিল শনিবার। আমি রাতে টিউশনি করে নদীর পথটা ধরে বাড়ি ফিরছিলাম। চারদিকে তখন ছিল ভীষণ অন্ধকার, সাথে একটা লাইট ছিল, কিন্তু ব্যাটারির চার্জ শেষের দিকে হবার কারণে লাইটটা ভালোভাবে কাজ করছিল না। মনে ভয় নিয়েই হেঁটে চলেছি। চলতে চলতে অনেকগুলো নৌকার কাছে আসলাম। ভাবলাম, এখানে এত নৌকা আসলো কোত্থেকে? আশপাশে তো কোনো জেলে সম্প্রদায় নেই। এই ভেবে লাইটটা আমি যেই ধরলাম, দেখলাম একজন লোক সাদা কাপড় পরে বসে আছে। আমি বললাম, কি আপনি? কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। আমি কিছুটা ভয় পেয়ে এলাম, কিন্তু সাহস হারালাম না। আল্লাহর নাম নিতে নিতে এগোতে থাকলাম। হঠাৎ সেই লোকটা আমার দিকে রাগান্বিত হয়ে তার ঘাড় ঘোরালো। অরণ্য ভাই, কি বলবো আপনাকে, সেটা কোনো মানুষ না, একটা প্রেতাত্মা। আমার দিকে তাকিয়ে শুধু হাসতে লাগলো। আমি বারবার তাকাচ্ছি আর ভয় পাচ্ছি। বাবা বলে চিৎকার দিয়ে দৌড় দিতে থাকলাম। এগোতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার পিছন থেকে কেউ একজন আমাকে টেনে ধরেছে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল, সেন্সলেস হয়ে যাব এমন সময় দুজন লোক এই রাস্তা ধরে আসছিল। তাদের পায়ের আওয়াজ শুনে সেই অবয়বটি বলে উঠল, কি তোর মায়ে লেয়ার পাতা বিলাইছিল, তাই আজ বেঁচে গেলি। ওকে। এরপরে আমি আর রাতে ওই পথে বেশি একটা যাইনি। এই ছিল সত্যি ঘটনা, গুছিয়ে লিখতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাবিজ পরিবারের প্রতি ভালোবাসা রইল। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুছিয়ে লেখাটার চেয়েও জরুরি আসলে আপনি একটা প্রকৃত ঘটনা লিখেছেন কিনা। বিশেষ করে আপনি যখন টিউশনি শেষ করে আপনার বাসায় ফিরছিলেন এবং রাতের বেলা, এরকম অসংখ্য ঘটনা কিন্তু আমাদের অনেকের সাথেই ঘটে। আমি নিজেও রাতের বেলা শো শেষ করে বাসায় যাই। অনেকেই আছেন রাতে কাজ করেন, অনেকেই আছেন অনেকে ডিউটিও থাকে পর্যন্ত। তো আমাদের অনেক বাহিনীর সদস্যরা, আমাদের ভাইয়েরা জব করেন, তাদের সাথে এরকম বেশ কিছু ঘটনা ঘটে। তো সেগুলো আমরা এক এক করে নিশ্চয়ই শুনবো। আশা করি আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ঠিক এভাবেই আপনি চাইলে আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। এবারে আমরা অন্য একজনের ঘটনায় যাব। দেখি আমাদের পরবর্তী বন্ধু আমাদের জন্য কি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম অরণ্য ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমার নাম এহসান তালুকদার। হাসান তালুকদার। এটি আমার দ্বিতীয় ঘটনা। জি। তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। আমরা তখন গ্রামে থাকি। সময়টা তখন 2001 সালের ডিসেম্বর মাস। আচ্ছা। আমার আব্বু তখন ঢাকায় ব্যবসা করতেন। তখন আমার বড় ভাইয়ের জন্ম হয়। তাকে দেখার জন্য আব্বু ঢাকা থেকে বাড়িতে আসছিলেন। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার অন্তর্গত রমজানকাঠি গ্রামে। আব্বু আসছিলেন লঞ্চে। আমাদের ওখানে শিকারপুর লঞ্চঘাট নামের একটি লঞ্চঘাট আছে, যেখানে ঢাকা বরিশাল রুটের বিভিন্ন লঞ্চ ঘাট দেওয়া হয়। তো ওখান থেকে আমাদের বাড়ি ভ্যান বা অটোরিকশা দিয়ে গেলে 20 মিনিট সময় লাগে, আর পায়ে হেঁটে গেলে 1 ঘন্টা বা তার কম বেশি সময় লাগে। আব্বু লঞ্চ থেকে নামেন, তখন সময় আনুমানিক 3টা বা 3:30। সচরাচর ওখানে ভ্যান রিক্সা পাওয়া যায়, কিন্তু সেদিন অল্প কয়েকটা ভ্যান ছিল। যাও ছিল তা অন্যান্য যাত্রীরা ভাড়া করে নিয়ে নেয়। তাই আব্বু অন্য ভ্যানের অপেক্ষা না করে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আব্বু যখন হেঁটে যাচ্ছিলেন, রাস্তার পাশে একটি বটগাছ ছিল। বটগাছে বিভিন্ন সময় বিভিন্ন অশরীরী বা ছায়ামূর্তি দেখা যেত। তো বটগাছটি অতিক্রম করার পর আব্বুর শরীরটা একটু ভার ভার লাগলো। মনে হচ্ছে কি যেন পিছন থেকে জড়িয়ে ধরেছে। আব্বু তখন ভয় পেয়ে যায়। তিনি বিভিন্ন সূরা পাঠ করতে থাকেন। বটগাছের একটু সামনে 3টি রাস্তার মোড়। আব্বু লক্ষ্য করলেন একটি রাস্তা থেকে সাদা গেঞ্জি ও সাদা লুঙ্গি পরা একটা লোক আব্বুর দিকে আসছে। আব্বু যেহেতু ভয় পেয়েছিলেন, তাই আব্বু ভাবলেন লোকটির সঙ্গেই একসাথেই যাবেন। আমার আব্বু ধার্মিক লোক ছিলেন।
লোকটি আব্বুর পাশ দিয়ে যাচ্ছিল। তখন লোকটিকে আব্বু সালাম দেয়, কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে সামনের দিকে চলে যায়। আব্বু অনেক চেষ্টা করেন লোকটির মুখটা দেখার জন্য, কিন্তু লোকটির মুখটি ছিল অস্পষ্ট। কিছুক্ষণ পর লোকটিকে আব্বু আর দেখতে পেলেন না। চোখের পলকে লোকটি অদৃশ্য হয়ে গেল। আব্বু তখন আরো ভয় পেয়ে গেলেন এবং মনে মনে সূরা কালাম পাঠ করতে লাগলেন। আব্বু হাঁটতে হাঁটতে আমাদের ওখানের একটি ঈদগাহ মাঠ পর্যন্ত চলে গেল। ঈদগাহ মাঠের সাথে একটি সরু খাল এবং খালের সাথে সন্ধ্যা নদী এবং একটু সামনে কাঠের একটি কালভার্ট। আব্বু যখন কালভার্টে উঠতে যাবেন, তখনই তিনি অনুভব করলেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে সরু খালটির মধ্যে ফেলে দেয়। তখন ছিল ভাটা, তাই পানি ছিল আনুমানিক কোমর সমান। আব্বু যখন পানি থেকে উঠতে যাবেন, তখন আবারও সেই অদৃশ্য শক্তি তাকে পানিতে চেপে ধরেন। আব্বুর যখন চোখে নাকে পানি যায়, তখন আব্বুর হুঁশ আসে। তখন আব্বুর সর্বশক্তি দিয়ে উপরে উঠতে চেষ্টা করেন এবং তখনই আজান দেয়। আজান দেওয়ার সাথে সাথে আব্বুকে সেই অদৃশ্য শক্তি ছেড়ে দেয় এবং আব্বু উপরে উঠে আসেন এবং অনেক কষ্ট করে বাড়িতে আসেন। পরের দিন হুজুর দিয়ে আব্বুকে ঝাড়ফুঁক করানো হয়। তারপর থেকে আল্লাহর রহমতে আমার আব্বুর সাথে কোনো সমস্যা হয়নি। সবাই আব্বুর জন্য দোয়া করবেন। ঘটনাটি একেবারে সত্যি, তাই ঘটনাটি বিশ্বাস করা কিংবা না করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অরণ্য ভাই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। আশা করি ঠিক এভাবে আমাদের বাকি বন্ধুরাও যুক্ত হবেন এক এক করে এবং তাদের জীবনের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আরেকবার বলি, facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে জয়েন করে থাকলে থ্যাংক ইউ ভেরি মাচ। জয়েন না করে থাকলে প্রত্যাশা করব যেন আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যান। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে ফেসবুক লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন, আমাদের অডিও স্ট্রিমিংটি যারা শুনছেন, প্রত্যাশা করছি সবার সাথে যেন আপনি স্ট্রিমিংটি শেয়ার করে দেন এবং অনেকে দেখতে পাচ্ছি তাদের সেই ঘটনাগুলো এই অডিও স্ট্রিমিং এর কমেন্টে দিচ্ছেন। এইটা খুব একটা সুবিধাজনক কাজ নয়, কারণ এখানে আমি বারবার বলছি যে আপনার স্টোরিটা আসলে খুব দ্রুত কিন্তু স্ক্রল ডাউন করে নিচে চলে যায়, সেখান থেকে খুঁজে পাওয়াটা মুশকিল। আপনি সেই যে ঘটনাটা আপনি শেয়ার করতে চান সেটি লিখে আমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিন, সেখান থেকে আমি আপনার সেই ঘটনাটি পেয়ে যাবো এবং সেখান থেকে আমি শেয়ার করতে পারবো। আর যদি আপনি মনে করেন যে আপনি পুরো ঘটনাটি অডিওতে রেকর্ড করে পাঠাবেন, সেটাও কিন্তু সম্ভব। আপনি চাইলে আমার সাথে সেটাও করতে পারেন। যাই হোক, আমরা আমাদের পরবর্তী বন্ধুর কাছে যাই। বলছেন এ ফারহান, আসসালামু আলাইকুম অর্ণব ভাই, আমি আয়াজ আহমেদ, নিয়মিত বন্ধু, গাজীপুর থেকে একটি ঘটনা লিখে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ঘটনাটি শুরু করি। আমার এক বন্ধুর নাম রাকিব। আমি আর রাকিব এক স্কুলে পড়ি। একদিন আমরা একটা পার্কে বসে গল্প করছিলাম। এক সময় আমি বললাম, তোর জীবনে কি এমন কোনো ঘটনা আছে যা তুই সারা জীবন মনে রাখবি? সে বলল, হ্যাঁ আছে, শুনবি নাকি? আমি বললাম, হ্যাঁ শুনবো। সে তখন বলতে শুরু করলো। বলল, শোন তাহলে। ঘটনাটি ঘটে আজ থেকে 5 বছর আগে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। একবার তাকে কুষ্টিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে বদলি করানো হলো, তাই আমরা সবাই সেখানে চলে যাই। এলাকাটি ছিল খুবই শুনশান ও বন জঙ্গলের ভেতর। বাবার কোয়ার্টার্সটি ছিল এলাকাটির মাঝখানে। আশেপাশে খুব একটা ঘরবাড়ি ছিল না। আমাদের কোয়ার্টার্সের পাশেই একটা পুরাতন কবরস্থান ছিল। এটা আমাদের বাসার ডান পাশে। অনেক পুরাতন কবরস্থান হওয়ার জন্য এলাকার মানুষদের মধ্যে নানা ধরনের ভৌতিক কথা প্রচলিত ছিল। কবরস্থানের পাশ দিয়ে চলে গেছে একটা কাঁচা রাস্তা। লোকজন রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে চলাচল করে না। তবু আমার বাবা এই শুনশান জায়গাটাই বেছে নিয়েছেন। স্বাভাবিকভাবেই জায়গাটি আমার ভালো লাগেনি। আমি বাবা মাকে বারবার বলেছি সেখানে না যাওয়ার জন্য, কিন্তু মা বললেন নীরব আর চুপচাপ জায়গায় পড়াশোনা করতে
সুবিধা হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও সেখানে যেতে হলো। জায়গাটা সবুজে ঢাকা বলে খুবই সুন্দর, কিন্তু ওই কবরস্থানটি আমার অস্বস্তির কারণ। আমার রুমটা ছিল কবরস্থানের মুখোমুখি। জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যায়। প্রথম দিকে মানিয়ে নিতে কষ্ট হলেও পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলাম পরিবেশটির সাথে। কিন্তু এক রাতের ঘটনা সবকিছু ওলট পালট করে দেয়। সে রাতে বেশ গরম পড়েছিল, আর তাই জানলাটা খুলে আমি ঘুমিয়ে পড়লাম। রাত 1:30টার দিকে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। বাতাসের ধাক্কায় জানালাটি বারবার বাড়ি দিচ্ছিল। তার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে জানলাটা লাগাতে গেলাম। যখনই লাগাতে যাব তখনই আমার চোখ গেল কবরস্থানের দিকে। আমি ঘুম ঘুম চোখে ওদিকে তাকালাম। অন্ধকারে কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। আমার খুব ভয় করতে লাগলো, তবু আমি সাহস করে দেখার চেষ্টা করলাম। আমি দেখলাম একটি কবরের মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। কিছুক্ষণ পর কবর থেকে একটি হাত বেরিয়ে এলো, আর একটু পরে সাদা কাপড় পরা একটা অবয়ব উঠে আসলো। আমি তখন ভয়ে ঘামতে শুরু করলাম, তবু কেন জানি সেই দৃশ্যটি দেখার খুব ইচ্ছে হলো। ওদিকে তাকাতেই দেখলাম ওই অবয়বটি কবরগুলোর চারপাশে ঘোরাঘুরি করতে লাগলো। নিকষ কালো অন্ধকারে ওই অবয়বটির মুখ আমি দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানো এবং সেই বিদ্যুতের আলোয় সেই মুখটি আমি দেখতে পেলাম। আমার মনে হলো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি আমি দেখলাম। ওই অবয়বটির কোনো চোখ ছিল না, শুধু দুটি গর্ত। মুখে রক্ত আর পচা গলিত মাংস। কি যে বীভৎস চেহারা তা বলে বোঝাতে পারবো না। এইসব দেখে আমার শরীরের রক্তহীন হয়ে গেছে। হঠাৎ সেটা আমার জানলার দিকে তাকালো এবং জানলার পাশের কবরটির দিকে আসতে লাগলো। এটা দেখে আমার শরীর যেন অবশ হয়ে গেল। আমার নড়ার শক্তিটাও তখন ছিল না। প্রচন্ড ভয়ে ও আতঙ্কে আমি নিজের অজান্তেই একটি বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান হলো তখন নিজেকে আবিষ্কার করলাম আমার বিছানায় পাশে বাবা মা বসে আছে। আমি অনুভব করলাম প্রচন্ড জ্বরে পড়ে যাচ্ছে আমার শরীর। মা জিজ্ঞেস করলেন, কিরে তোর কি হয়েছিল? তখন আমি তাদেরকে কাল রাতের সব ঘটনা খুলে বলি। তারা তো শুনে বেশ অবাক হয়। ওই ঘটনার কিছুদিন পরেই আমরা সেখান থেকে চলে যাই, কিন্তু ওই ঘটনা মনে হলেই এখনো গা শিউরে ওঠে। নিশ্চয়ই শিউরে ওঠার মতোই ঘটনা, এবং বিশেষ করে শৈশবের স্মৃতিগুলো আমাদের জীবনে আরো অনেক বেশি দাগ কেটে যায়, যেগুলো আমরা চাইলেই সহজে ভুলে যেতে পারি না। আশা করি সেই ঘটনাগুলো এক এক করে আমাদের সাথে শেয়ার করবেন আর তাবিজ অনুষ্ঠানে যুক্ত থাকবেন। facebook.com/capitalfm 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, যেখানে আপনি চাইলে যুক্ত হতে পারেন এবং আপনার জীবনের ঘটনা এক এক করে শেয়ার করতে পারেন। আমি সেই ঘটনা আপনার সাথে শেয়ার করব, তবে তার আগে আরো একটি ঘটনায় যেতে চাই। যারা আমাদেরকে লিখেছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন, প্রত্যেক সপ্তাহেই তাবিজ অনুষ্ঠানে যারা যুক্ত থাকেন, তারা তাদের জীবনের ঘটনা আমাদের সাথে শেয়ার করে থাকেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই। আবার বলি, facebook.com/capitalfm 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনার জীবনের ঘটনা শেয়ার করতে পারেন। সেই সাথে আপনি আপনার পুরো ঘটনাটি অডিওতে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, তাহলে সেটা আমাদের কাছে এসে পৌঁছে যাবে। ঠিক যেমন করে আমাদের বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকেন। আমাদের বন্ধুরা তাদের ঘটনাগুলো এক এক করে শেয়ার করেন এবং সেই ঘটনাগুলি আপনাদের সামনে উপস্থাপন করি। এবারে আমরা আমাদের তাবিজের গ্রুপ থেকে একটা ঘটনা শেয়ার করতে চাই, যেখানে আমাদের জীবন চৌধুরী একটি ঘটনা লিখে পাঠিয়েছেন। বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকেও একটা কালেক্ট করা ঘটনা শেয়ার করছি। আর গত সপ্তাহে আমাকে আমার বন্ধু গল্প লিখে দিয়েছিল, তাই জানি না কতটা সত্যি ছিল। আর আজকেও আমার শোনা একটা ঘটনা শেয়ার করছি। রাত 9টায় একটি বাস ছাড়লো, যাতে করে সকাল সকাল পৌঁছানো যায় কক্সবাজার। বলতে ভুলে গেছি, ইংরেজি বিভাগ ট্যুরে যাচ্ছি আমরা। সাধারণত তাই হয়, রাত 9টা 10টার দিকে আসলে বাস ছাড়ে।
কক্সবাজারের উদ্দেশ্যে যারা যান বাসে যাতায়াত করছেন তারা জানেন সেটা। বলছেন যদিও নবম ব্যাচ থেকে আমি একাই, তবে একা একা লাগছে না, সবাই খুব বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু বাঁধন ভাই আমার কোনো এক কারণে আমার সাথে রাগ করেছিলেন। একটু মজাই না হয় করেছিলাম, তাই বলে এত পার্ট নিচ্ছেন তিনি? বেশ আনন্দের সাথেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। প্রায় 40 জনের মতো আছি, পেছনের কয়েকটা সিট ফাঁকা পড়ে আছে। হঠাৎ রাকিব ভাই গিটারে সুর তুললেন, মুগ্ধ হয়ে সবাই শুনছি। এর মধ্যে চোখ পড়ল দারোগা আপুর দিকে, কেমন যেন চুপচাপ। তিনি সবসময় বেশ চঞ্চল, তবে আজকের এমন একটা আনন্দের দিনে তাকে চুপ থাকতে দেখে আমরা বেশ অবাক হলাম। যাই হোক, ব্যাপারটা পাতা না দিয়ে ব্যস্ত হয়ে গেলাম গানের আসরে। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই, সব চেঁচামেচিতে ঘুম ভাঙলো। দেখলাম সবাই বাস থেকে নামছে। বুঝলাম সামনের হোটেলে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সবাই নেমে গেলেও ওই আপুটা নামছে না। বুঝলাম কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে। কাছে গিয়ে দেখি আপুটা একদম চুপচাপ বসে আছে। জানতে চাইলাম কি হয়েছে। প্রথমে বলতে না চাইলেও জোরাজোরিতে রাজি হলেন, তবে শর্ত হলো ভয় পাওয়া যাবে না। মেনে নিলাম। বললাম চলেন খেতে খেতে শুনি। উনি বলতে শুরু করলেন, গত রাতে স্বপ্নে দেখেছে আমরা যে বাসে ট্যুরে যাচ্ছি সেটিতে নাকি কয়েক বছর আগে সন্ত্রাসী একটি গ্রুপ একটি মেয়ের শ্লীলতাহানি করে হত্যা করেছিল। তারপর থেকে সে মেয়েটির আত্মা এই বাসেই নাকি আটকে আছে। এ তো গেল স্বপ্ন। মূল ভয়ের কথা এই যে এই আপু বাসে ওঠার পর থেকেই অস্বস্তি বোধ করছেন। একবার দেখছেন পিছনের ফাঁকা সিটের কোনো একটিতে একটা রক্তাক্ত মেয়ে বসে আছে। চুলগুলো এলোমেলো, লাল চোখ দুটো যেন বেরিয়ে আসতে চায়। জিহ্বা বেরিয়ে এসেছে অনেকটা, আবার ঘাড়ের কাছে নিঃশ্বাসের শব্দও শুনছেন। যাই হোক, বেশ খানিকটা ভয় পেলেও সেটা প্রকাশ করলাম না, বরং আপুকে সাহস দিয়ে বললাম আমার পাশের সিটে বসার জন্য। বাস চলছে। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। আপুর দিকে তাকিয়ে বললাম, কিছু শুনতে পেলেন? উনি হামুদুক উত্তর দিলেন। দেখলাম সবাই ঘুমিয়ে আছে। তার মানে বিকট চিৎকার শুধু আমরা দুজনেই শুনতে পেয়েছি। বুঝলাম যে বাসে অতি প্রাকৃত কিছু বিষয় আমরা শুনেছিলাম সেটা অবশ্যই আছে, কিন্তু সবাইকে রেখে আমাদের কেন পেয়ে বসলো? স্পেশালি আপুকে। হয়তো আপুর সাথে ওই খারাপ আত্মার চেহারার মিল আছে, এমনটাও তো হতে পারে। চিন্তাটা মাথায় আসতেই আপুকে জিজ্ঞেস করলাম যে ক্যাম্পাস থেকে বাস ছাড়ার আগে উনি বাসের আশেপাশে গিয়েছিলেন কিনা। উনি বললেন হ্যাঁ। সাথে সাথে গুগলে সার্চ দিলাম, বাসে একটি মেয়েকে শ্লীলতাহানি করে হত্যা। যে কয়টা সার্চ রেজাল্ট আসলো তার মধ্যে একটি মেয়ের সাথে আমাদের আপুর চেহারার অদ্ভুত মিল। যা বোঝার বুঝে নিলাম, আর আমার প্রশ্নের উত্তরও পেলাম। এই জন্যেই এই আত্মা হয়তো আপুটিকে জ্বালাচ্ছে, আর আমার কাছে শেয়ার করায় আমাকেও কিছুটা জ্বালাচ্ছে। তবে গন্ডগোল একটা থেকেই যাচ্ছে। এত সহজে আপুর পিছু ছাড়বে না। হঠাৎ দেখি আপু পাশে নেই। উনি তো আমার পাশেই ছিলেন। আমি বের না হলেও উনি তো বেরোতে পারবেন না। তাহলে সামনের সিটে বসা সিদ্দিক ভাইকে বললাম, আপুকে দেখেছেন? তিনি অবাক হয়ে বললেন, ও কি আমাদের সাথে ট্যুরে এসেছে? এমন সময় চোখ পড়ল জানলার বাইরে। দেখলাম একটা মেয়ে হাইওয়েতে দাঁড়িয়ে, ঠিক পূর্বের বর্ণনার মতো। হতভম্ব হয়ে ভাবছি এটা কি হলো। এই ছিল আমার ঘটনা। নতুন বছরের শুরুতে আমাদের সেই চাওয়া ভালোবাসার শোটা আনলে ভালো হয় ভাইয়া। অনেক ধন্যবাদ জীবন চৌধুরী আমাদের সঙ্গে থাকবার জন্য। facebook.com/capitalfm 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে জয়েন করবেন প্রত্যাশা করি, এবং সেখান থেকে আমাদের সব বন্ধুদের আমরা এক এক করে পেয়ে যাব। আমরা আমাদের পরের ঘটনায় যাব। আমাদের পরবর্তী বন্ধু, যার নাম সালমান হোসেন, তিনি তার একটি ঘটনা শেয়ার করছেন। আসসালামু আলাইকুম অরণ্য ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা বলবো। নিশ্চয়ই। তো তাবিজে আমি গত এপিসোডে আরেকটি ঘটনা পাঠিয়েছিলাম
অর্থাৎ সেটার উপর ভিত্তি করে আমার পরের এপিসোড অর্থাৎ আমার নিজের সাথে ঘটে যাওয়া পরের আরেকটি ঘটনা বলবো। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল মানে গত এপিসোডে ভাই আমি বলেছিলাম মানে আমরা সিলেটে মানে ফ্যামিলিরা ঘুরতে গিয়েছিলাম আর কি, ফ্যামিলি মেম্বার আর আমাদের ফ্রেন্ডদের ফ্যামিলি মেম্বার, আমরা দুজনেই ঘুরতে গিয়েছিলাম। সম্পূর্ণ ঘটনাটি তো আপনাদের তাবিজে অলরেডি আমি উপস্থাপন করেছি। তো ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিচ্ছি। তো ঘটনাটি ঘটে সিলেটে যাওয়ার 2 বছর পরে আর কি। তো মানে 2 বছর পরে আমার ফ্রেন্ড এবং আমি মানে আমরা দুজনে আবার একত্রিত হয়েছিলাম, মানে একত্রিত হয়ে খেলাধুলা করছিলাম আর কি। তো মানে আমার ফ্রেন্ড হচ্ছে আবার একটু মানে সহজ সরল টাইপের, মানে একটু মানে কম মানে কথা বলে আর কি, দুষ্টামি করে আর কি, খুব বেশি দুষ্টামি করে কিন্তু একটু মানে কম কথা বলে আর কি, একটু ছোটকাল থেকে এরকম আর কি। তো একদিন আমি এবং আমার ফ্রেন্ড আমরা খেলাধুলা করছিলাম সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা খেলা শেষ হওয়ার পর আমার বন্ধুদের বাসায় চলে যায়, এবং আমি আমার বাসায় চলে আসি। তো সন্ধ্যা তখন বাজে 7টা কি 8টা এরকম সময়। তো আমার আম্মু মানে আমার মা বাবারা তখন মানে ছিল আমাদের রুমে। তো আমিও আমার রুমে চলে যাই। তখন মানে হালকা কিছু নাস্তা করার জন্য বাবা মা খাবার দেয় এবং আমিও সেটা গ্রহণ করি। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মানে আমার আবার একটা মানে বাজে অভ্যাস আছে, মানে এটা আমার ছোটকাল থেকেই, আমি আবার একটু মানে ছাদে যাই আর কি, ছাদে একটু ঘোরাফেরা করতে আমার একটু ভালো লাগে আর কি। তো সেদিনেও আমি মানে ছাদে যাওয়ার জন্য মানে চিন্তা ভাবনা করেছিলাম। ঠিক তখন বাজে 9টা বাজে, আমি যাই ছাদে 9:15। তো 9:15 ছাদে আমি ঘুরতে থাকি, ছাদে ঘোরাফেরা, তারপরে হচ্ছে মানে আমার বন্ধু আবার তো বাসায় চলে গেছে, তাই মানে ফ্রেন্ড থাকলে আমরা অনেক মানে মজা করতে পারতাম। তো ছাদে আমি খুবই মজা করি, আর হচ্ছে ছাদে মানে এমনি ঘোরাফেরা করি আর কি, যেমন গান শুনি ফোন দিয়ে। আমার যেহেতু মানে ফোন নাই, নিজস্ব কোনো ফোন নাই, তবে এটা হচ্ছে আমার আম্মুর ফোন, যেটা দিয়ে আমি ভয়েস রেকর্ড পাঠাচ্ছি। আর এমনিতেও আমার মানে বাটন ফোন আছে, ওই বাটন ফোন দিয়ে আমি গান শুনতে থাকি আর কি। তো মানে গান শুনতে থাকি বাটন ফোন দিয়ে। এক সময় ভাইয়া মানে দূরের থেকে মনে হয় আমার আর কি, দূরের থেকে মনে হয় যে দূরে মানে এখান থেকে প্রায় মানে হচ্ছে কয়েক কিলোমিটার দূরে আমাকে কে যেন ইশারা করতেছে ভাইয়া হাত দিয়া। এটা মানে অন্ধকারের মধ্যে মানে বিশাল বড় দৈত্য, মানে এরকম যেরকমটা আমরা 2 বছর আগে সিলেটে দেখেছিলাম ভাইয়া, অনেক বড় হাত, অনেক বড় পা, তারপরে বড় বড় নখ, এরকম কেউ আমার হাত দিয়ে ইশারা করতেছে ভাইয়া। আর চুলগুলা বড় বড়, কিন্তু তখন ডানা দেখতে পাইনি ভাইয়া। এই যে বলেছিলাম না অনেক আগের কালের মানে শরীরে মানে অনেক আগের কালের হচ্ছে জামা কাপড় এগুলো আছে, ওই রকমই মানে ওই দৈত্যটার গায়েও ছিল। আমি দেখা ভাইয়া মানে এত পরিমাণে ভয় পাই, মানে ভয়ে দৌড়ে সেখান থেকে চলে আসবো ভাইয়া বাসায়, নাকি মানে দৌড়ে মানে কি করবো না করবো ভাই কিচ্ছু মানে মাথায় ছিল না ভাই আর কি। তো মানে সেই সময় ভাইয়া, ঠিক সেই সময় আমার মনে হলো আমার পাশে আমাকে মানে হেডফোন দিয়ে গান শুনছিলাম তো ভাইয়া, তারপরে মনে হচ্ছিল যে হেডফোনের তালে তালে অন্য কেউ আবার গান গাইতেছিল, এরকম মনে হইতেছিল। তখন আমি ভয়ে মানে চিৎকার আর্তনাদ মানে শব্দ হইতেছে মানে হেডফোনের ভিতরে, এরকম মনে হইতেছে। আমি ভয়ে হেডফোনটা তাড়াতাড়ি খুলে ফেলি ভাই, খুলে মানে ছাদের মানে ওই পাশে চলে যায়, অন্য পাশে চলে দাঁড়া দেখি যে এটা কে, দেখার চেষ্টা করি। তো আমি মানে একটা আমার পকেটে আবার একটা ছোট্ট একটা মিনি টর্চ লাইট ছিল ভাইয়া, যেটা আমি বানাইছিলাম। তো সেটা দিয়ে আমি আবার ওই মানে দৈত্য বা দানব বা অশরীরী যাই বলেন না কেন, ওইটা দিকে আমি মানে লাইটটা মারছিলাম। তো লাইটটা আমি মারার পরে দেখলাম যে সেখানে কেউ নেই। একটু আগে দেখলাম যে গাছ নড়াচড়া করতেছে আর কি, আর আমি ভুলে হয়তো ওই অশরীরটাকে দেখছি ভাইয়া।
তো কিছুক্ষণ পরে আবার মনে হলো, কিছুক্ষণ পরে আমি ছাদে ছিলাম, কিছুক্ষণ পরে আবার মনে হলো যে আমাকে ডাক দিচ্ছে কে, এই সালমান, এভাবে আমাকে কেউ ডাক দিল। যেরকম মানে আওয়াজটা হচ্ছে কিছুটা মানে মনে হচ্ছিল যে গম্ভীর গলায়, যে ওই লোকটা সিলেটের যে ওই লোকটা ছিল, সেই লোকটা যেভাবে কথা বলছিল যে গম্ভীর গলায়, এই এত রাতে এখানে কি, সরি এত এখন এখানে কিসের খেলা, এত এগুলা বলছিল ভাইয়া। ঠিক সেইভাবে আমাকেও সেইখানে ভাইয়া এমন ব্যবহার করা হয়েছিল ভাইয়া। আমি মানে ভয়ে ভাইয়া, মানে কি বলবো না বলবো তখন আমার মাথা ঠিক ছিল না। তো এবার আমি বিষয়টা শিওর হওয়ার জন্য মানে এক পর্যায়ে আমি খুব রাগান্বিত হয়ে যাই এবং হেডফোন খুলে তারপরে দেখতে থাকি যে এবার আমার সামনে যে আসবো আমি খালি দেখবো যে আমার সামনে কে আসে, এবার এটা মানে দেখবো আর কি। তো দেখার জন্য আমি মানে ছাদের আশেপাশে ঘুরতে থাকি আর কানের হেডফোন যে ছিল সেটা খুলে ফেলি। তো আমি হাঁটাহাঁটি করতে থাকি ছাদে আর হচ্ছে চারপাশটা দেখতে থাকি। আর আমার প্রায় কেন জানি মনে হচ্ছিল ভাইয়া যেন আমার আশেপাশে ভাইয়া কেউ আসছে, মনে হচ্ছিল আবার কোনো সময় ডান পাশে, আবার কোনো সময় বাম পাশে, আবার কোনো সময় আমার সামনে, আবার কোনো সময় পিছনে, এরকম ভাইয়া বারবার আমার মনে হচ্ছিল ভাইয়া। মানে আমি তারপরেও সেটা আমি আবার আমার ছোটকাল থেকে একটা জিনিস সাহস কি মানে আমি অশরীরী ভূত জিন এগুলা হচ্ছে মানে ভয় পাইতাম না, আমি ওগুলা অনেক মানে ইয়ে করতাম আর কি, পছন্দ করতাম, ভাবতাম যে যদি আমি কখনো জিনের দেখা পাইতাম এরকম ভাবতাম। কিন্তু ভাইয়া মানে আমি প্রায় দেখতাম যে মানে ছাদে যখন উঠতাম তখন আমার সাথে এরকম হইতো না, কিন্তু ওই দিনই কেন জানি এরকম হইতাছিল। তো যাই হোক, ছাদে ভাইয়া মানে এরকম মনে হচ্ছিল। তারপরে আমি ভয়ে মানে এক পর্যায়ে বিরক্ত হয়ে যাই। বিরক্ত হওয়ার পরে মানে এবারকার দাঁড়ায় থাকি এক কোণে দাঁড়ায় দেখতে থাকি, নজর দিয়ে দেখতে থাকি ভালো করে যে কে আসে বা কে আমার আশেপাশে থাকে, দাঁড়ায় থাকি এক জায়গায়। তো কিছুক্ষণ পরে প্রায় 10-15 মিনিট পরে আবার দেখতে পাই এই অশরীরটা। এবার আমি পুরো আমার সামনে দেখতে পেতেছি ভাই, পুরো আমার সামনে। কিরকম কিভাবে ভাই বুঝাবো আমি বলতে পারতাছি না, তবে মানে আমার 10 হাত দূরে ভাই, 10 হাত দূরে, মানে সেই তুলনামূলক ভাবে সামনেই। কারণ এত একটা অশরীরী কারো সামনে আসলে কারো মাথা ঠিক থাকে। আমি দেখছিলাম ভাই বিশাল বড় মানে পাখা আর বিশাল বড় হাতের নখ, ওগুলো দেখছিলাম। আর দেখছিলাম চোখগুলা বিশাল বড় বড়, চোখে লাইট জল জল করতেছে। আমি দেখা ভাই এত পরিমাণে ভয় পাইছি আর আমার গায়ের লোম সব দাঁড়ায় গেছে। আমার সামনে ভাই এই ঘটনাটা ঘটছে। তারপরে আমি ভয়ে মানে দ্রুত দৌড় দিয়ে আমার গেট খুলতে যাই। তখনই আমার বাড়ি মারে একটা মাথায়, বাড়ি মেয়েরা তখন আমাকে মানে হাত ধরে বলে যে অনেক কিছুই বলে যে সেদিন নাকি আমরা কানামাছি বউ খেলতেছিলাম, মানে সিলেটে নাকি কানামাছি বউ খেলার সময় আমরা নাকি তাদের শরীরে পাড়া দিছিলাম। আর হচ্ছে মানে তাদেরকে অনেক মানে সমস্যা করছিলাম। তাদের নাকি সেই জায়গাটা নাকি তাদের আগে নাকি তারা সেখানে থাকতো, মানে আগে তাদের সেখানে মানে বসবাস থাকতো আর কি। তারা সেখানে আর কি জন্মগ্রহণ করতে, আর তারা সেখানেই থাকে, খায়, ঘুমায় সেখানে। আমরা নাকি সেখানে হাঁটাহাঁটির সময় তাদের শরীরে নাকি পাড়া দিছিলাম ভাইয়া। তো মানে আমি খুব ভয় পাইছি এটা শুনে, মানে আমার এত মানে ভয় লাগছিল ভাই, কারণ অশরীরী আমার সামনে আমার সাথে কথা বলতেছে আর আমি দাঁড়ায় আছি, আমার মাথা ভাইয়া ঠিক ছিল না। তখন আমি সেখানে ভাইয়া সেন্সলেস হয়ে পড়া যাই। আর সেন্সলেস হয়ে যে পড়া যাই না, তো আমার একটু মনে আছে যখন আমি সেন্সলেস হই তখন আমাদের গেটের যে ছাদটা ছিল, ছাদের পাশে যে গেটটা ছিল, সেই গেটের ভিতরে আমার মাথা বাড়ি খায়। তখন আমার বাবা মা মানে অনেক জোরে বাড়ি খায় আর আমার বাবা মা জোরে ছুটে যায়, মানে ভাবে যে কি হইলো, মানে সালমান এত রাতে ছাদে গেছে। আমার বাবা মা সবাই মানে বুঝা যায় যে নিশ্চয়ই সালমানের ছাদে গেছে, দুষ্টামি করতেছে। এটা ভেবে আমার বাবা মা মানে উঠে মানে গেট খুলে দেখে যে আমি মানে শুয়ে আছি, মানে আমার সেন্সলেস অবস্থায় শুয়ে আছে। আমাকে বাবা মা বলছে, আমাকে দেখছিল। ওকে, অসংখ্য ধন্যবাদ সালমানকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য এবং তার জীবনের ঘটনাটি শেয়ার করবার জন্য। প্রত্যাশা করি প্রত্যেক সপ্তাহেই আমাদের বন্ধুরা আমাদের সাথে ঠিক এভাবে যুক্ত থাকবেন এবং তাদের জীবনের ঘটনাগুলো এক এক করে শেয়ার করবেন। আমাদের কাছে আরো যারা নতুন করে এই মাত্র যুক্ত হচ্ছেন, অনেকে বলছেন আমার কাছে ঘটনা আছে,
যদি থাকে তাহলে লিখে পাঠিয়ে দিন, খুব সহজ হয়, সেটি আমার কাছে এসে পৌঁছে যাবে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে অডিওতে রেকর্ড করে পাঠিয়ে দিন, সেটি তো অন্তত আমার কাছে এসে পৌঁছবে। যাই হোক, যারা এই মুহূর্তে একসাথে শুনছি আমাদের শনিবারের আয়োজন তাবিজ, একটা ছোট্ট বিরতি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। বিরতির পর আবারও যুক্ত হব রহস্য রোমাঞ্চের দুনিয়ায়। আরে ডাক্তার ভাই যে, কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময়ই পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। তুমি কাঁদলে কাঁদে আমার হৃদয়, তুমি হাসলে সে তো আমার বিশ্বজয়। ভালোবাসার কোমল স্পর্শে প্রতিটি ক্ষণ ভরে থাকুক এই ঘরময়। আপনার আদরের সোনামণির দিনভর সুরক্ষা আরো এক ধাপ বাড়িয়ে দিতে ব্যবহার করুন অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন এবং আরামদায়ক বসুন্ধরা ডায়া প্যান্ট। এটি সাশ্রয়ী ও নিরাপদ। বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। আরে ডাক্তার ভাই যে, কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময়ই পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। স্বপন, একটু থাম। কেন বাবা? দাঁড়া, স্বপ্নের ব্রিজটাকে একটু প্রাণ ভরে দেখি। আমি যখন কলেজে যেতাম তখন রূপসা নদীতে বৃষ্টিতে কত ভিজেছি। একবার তোর দাদু অসুস্থ হলো, ঘাটে গিয়ে দেখি ফেরি বন্ধ। তখন সন্ধ্যা, ভাগ্যিস নৌকা ছিল। প্রথম যেদিন রূপসা ব্রিজ চালু হলো, আমরা পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়েছি। এই বিশাল স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছে কিং ব্র্যান্ড সিমেন্ট। কিং ব্র্যান্ড সিমেন্ট, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট। ক্যাপিটাল এফএম। তাবিজ। একেবারে তাই, শনিবারে বিশেষ আয়োজন তাবিজ আরো একবার স্বাগত জানাচ্ছি। জাহান অরণ্য আছে আপনার জন্য। facebook.com/capitalfm 948 যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করেননি প্রত্যাশা করব জয়েন করবেন। রায়হান হোসেন নয়ন আছেন আমাদের সাথে, এস আশরাফুল ইসলাম, আমাদের নিয়মিত বন্ধু জীবন চৌধুরী, SFC হামজা আছেন আমাদের সাথে যুক্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। সেই সাথে প্রিন্স রাকিব তিনি যুক্ত আছেন এবং আজকের তাবিজের যে অডিও স্ট্রিমিংটি হচ্ছে সেটিকে বিভিন্ন পেজে গ্রুপে শেয়ার করছেন। পলাশ হোসাইনকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন, তিনি শেয়ার করেছেন। সেই সাথে যুক্ত আছেন আমাদের বন্ধু জীবন চৌধুরীকে আবারও দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকবার জন্য। আরও আছেন অনেকেই, ফারহান মাসুমকে দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ ফারহান মাসুম আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবারে আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, যেটি পাঠিয়েছেন আজিজুল হাকিম। বলছেন, আসসালামু আলাইকুম অর্ণব ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। গত 2 বছর ধরে তাবিজ শুনি, কখনো ঘটনা পাঠাতে পারি নাই। এটা আমার প্রথম ঘটনা। ঘটনাটি হচ্ছে আমার বন্ধু সাগরের। আমরা যখন একসাথে গ্রামের কলেজে ভর্তি হলাম তখন ও একটি মেয়েকে পছন্দ করে, মেয়েটাও অনেক সুন্দরী ছিল। তো আমি বললাম তাহলে মেয়েটাকে প্রস্তাব দে। ও অনেক সাহসী ছিল এবং মেয়েটাকে বলে, কিন্তু সেই মেয়েটা তখন রাজি হয় না। তখন ও আমাকে বলে আমি ওকে অনেক ভালোবাসি। আমি বললাম, তো বন্ধু, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, কিন্তু ও কিছুতেই মানে না। ও আমাকে কিছু না বলে এক কবিরাজের কাছে যায় এবং বলে, আপনি যদি মেয়েকে কোনোভাবে আমার প্রতি ভালোবাসা জাগ্রত করাতে পারেন, আপনি যত টাকা চান আমি তাই দিব। তখন কবিরাজ বলে, টাকা তো বড় কথা না, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ও রাজি হয়ে যায়। তখন কবিরাজ বলে,
তোমাদের সামাজিক কবরস্থান থেকে, একটি নতুন কবর থেকে একটি কাফনের টুকরো আনতে হবে রাত 3টায়। ও তখন রাজি হয়। রাত 3টায় একা একটি নতুন কবর খুঁড়তে থাকে এবং ব্লেড দিয়ে এক টুকরো কাপড় কেটে নেয়। যখন কবরস্থান থেকে বের হয় তখন পিছনে কে যেন ওকে ডাকতে শুরু করে। ও পাত্তা না দিয়ে এক দৌড় দিয়ে বাসায় যায়। সকালে কবিরাজকে ওই কাপড়টা দেয়। কবিরাজ বলে, আর একটা কাজ করলে মেয়েটাকে পাবি। সাগর বলে, আপনি বলেন কি কাজ? তখন কবিরাজ বলে, একটা বট গাছ থেকে রাত 1টায় একটা পাতা আনতে হবে। ও এটাতেও রাজি হয়েছে। তো বটগাছের একটা পাতা আনে, কিন্তু ও একটি ভুল করে। যে মেয়েকেও ভালোবাসে ওই মেয়ের কণ্ঠ শুনে পেছনে তাকায়। তখন ও একটি লম্বা কালো জুব্বা পরা মানুষকে দেখে অজ্ঞান হয়ে যায়। সকালে ওকে মানুষ ওর বাসায় নিয়ে আসে এবং ও তখন সব ঘটনা খুলে বলে। ওই কথা শুনে গ্রামের লোকজন ওই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেয়। কারণ কবিরাজ টাকার জন্য মানুষকে বোকা বানাতো। আমার বন্ধু সাগর পড়ালেখা শেষ করে একটি চাকরি পায় এবং ওই মেয়ের বাসায় প্রস্তাব দিলে তাদের বিয়ে দেয় এবং এখন তারা সবাই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। কি ছোট্ট অথচ কত সুন্দর একটি ঘটনা এবং কত শিক্ষণীয় একটি ঘটনা। আমরা যদি প্রকৃত ঘটনাগুলো এক এক করে শেয়ার করি তাহলে দেখবেন যে বেশ ডিফারেন্ট ঘটনা কিন্তু আসবে। আর যদি কপি করে বা অন্য কোনোভাবে দেন তাহলে আসলে একই রকম মনে হবে বিষয়টা। আচ্ছা, জীবন হোসেন জীবন বলছেন, ভাইয়া বলতে চাই সরাসরি এসে আপনার জন্য শুভকামনা এবং আপনি আপনার সেল নাম্বারটি আমাদের সাথে শেয়ার করুন। আশা করি আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব এবং আপনি আমাদের স্টুডিওতে সরাসরি চলে আসতে পারবেন, আমরা প্রত্যাশা করছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন এই মুহূর্তে ফেসবুকে, তাদের কথা আবার একটু বলতে চাই। বলছেন হোসাইন আহমেদ জয়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হৃদয় আছেন আমাদের সাথে, সেই সাথে রয়েছেন আতিক রহমান। কেরানীগঞ্জ থেকে আছেন মাইনুদ্দিন। জুয়েল খান আছেন, সুন্দর লাগছে শুনতে এবং ভয়ঙ্কর ঘটনা আমি মিরপুর 12 থেকে শুনছি। তাবিজ অনুষ্ঠান 2 বছরের বেশি সময় ধরে শুনি, ফার্স্ট টাইম কমেন্ট করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাকিল আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মনোজ রয়েছেন আমাদের সাথে, সেই সাথে মহাজ রহমান রয়েছেন। ভাইয়া আমি কি পাবো? আপনি যদি যোগাযোগ করেন নিশ্চয়ই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। যাই হোক, আমাদের সাথে আরও বেশ কিছু বন্ধু রয়েছেন, তাদের ঘটনা এক এক করে শেয়ার করতে চাই। এবং জীবন হোসেন জীবন, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিন। আশা করি যে আপনার সাথে আমাদের টিম যোগাযোগ করলে আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। অলরাইট, এবারে আমরা পরের ঘটনায় যাব। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে যিনি যুক্ত আছেন তার নাম বলছি, যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন। বলছেন, আসসালামু আলাইকুম অর্ণব ভাই, আমার নাম হোসেইন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নাটঘর থেকে বলছি। আশা করি ভালো আছেন। আপনি তো ভালোই থাকেন, আর কথা বাড়াতে চাই না, ঘটনায় চলে যাই। আমি একদিন ঠিক করলাম হিন্দুদের পূজায় যাব এবং দেখব কি হয়। তো সেখানে আমি কোনোদিন পূজায় যাইনি, আমার বাবা মানা করেছে তার জন্য। তো হিন্দুদের পূজা অন্য গ্রামে, আমি ঠিক করেছি যাবই, দেখি কি হয়। তো যেই কথা সেই কাজ, আমার সাথে নেওয়ার মতো কাউকে আমি পেলাম না। ইমদাদুল ও তার নানা বাড়ি চলে গেছে, মুজাহিদও সেই শহরে চলে গেছে। তো আমার নেওয়ার মতো কেউ ছিল না, তাই আমি একটা 1 ব্যাটারির লাইট নিয়ে, একটি বাটন মোবাইল নিয়ে মাকে না বলে চলে যাই। আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটারের পথ। যাওয়ার সময় একটি শ্মশানঘাট পড়ে, এর কিছু দূর পরে কবরস্থান। আমি রাত প্রায় 7:30 বাজে পথ দিলাম, দেখি কিছু হিন্দু ধর্মের মানুষ যাচ্ছে। তো আমি কিছু দূর যাওয়ার পরে দেখলাম তারা অন্য পথ দিয়ে চলে গেছে। তো আমি শ্মশানের কাছে যখন গেলাম তখন দেখতে পাই একটি কালো কুকুর আমার দিকে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে যাই এবং এটাকে সরে যাওয়ার জন্য বললাম, কিন্তু কিছুতেই সরছে না। কিছুক্ষণ পর দেখি একটু দূরে গিয়ে খালে লাফ দিয়ে সেটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম।
একটা ছোট ব্রিজ পার হতে চাই, সেদিকে দেখি 10 থেকে 12টা কালো কুকুর আমার দিকে ছুটে আসছে এবং কিছু দূর যাওয়ার পরে ওই কুকুরগুলো আমার দিকে দৌড়াচ্ছে। আমি দেখে ভয় পেয়ে যাই। কিছু দূর যাওয়ার পর দেখতে কুকুরগুলি হাতির সমান হয়ে যায় এবং আমাকে প্রায় ধরে ফেলে। চারদিকে ঘিরে ধরছে এবং হঠাৎ করে কথা বলা শুরু করছে, বলছে আমাকে মেরে ফেলবে। তা আমি বললাম, আপনারা কি চান, আমাকে ছেড়ে দেন। ওরা বলছে, না, তোকে মেরে ফেলা হবে। এখন তোর মনে নাই তুই আমাদেরকে শ্মশানে বকা দিয়েছিলি, আজকে তোকে কে বাঁচাবে? আমি ঘেমে প্রায় গোসল করে ফেলেছি। কিছুতেই তাদের থেকে ছুটে আসা সম্ভব না দেখে হঠাৎ করে দেখে একটি মহিলা আসছে, প্রায় 6-7টি লোক একটা লাশ কাঁধে করে নিয়ে আসছে। আমার মনে একটু সাহস জোগাড় হলো। আমার সামনে অবয়বগুলো হঠাৎ উধাও হয়ে গেছে। সামনে দেখি লাশ কাঁধে নিয়ে কান্না করছে। আমি তাদের দিকে এগিয়ে যাই। পরে আমাকে দেখে লোকগুলো বলল, তুমি আমাদের সাথে কবরস্থানে আসো, লাশটাকে জানাজা দিয়ে আসবা। এত রাতে এখানে কি করো? আমি সেই কথা আর বললাম না, বলছি বাড়ির বাইরে এসে আর কি। এই বলে আমাদের সাথে কবরস্থানে আসো, জানাজা অংশগ্রহণ করো বললো এবং আমি 7-5 না ভেবে গেলাম এবং তারপর কবর খনন করা হলো। তারপর জানাজা দেবে। সেই মুহূর্তে দেখি তাদের দিকে হঠাৎ আমার চোখ পড়ল। তাদের পায়ের পাতায় দেখতে পাই তাদের পাগুলো মানুষের পায়ের মতো নয়, তাদের পাগুলো পিছনের দিকে। এবং দূর থেকে তখন মসজিদের সামনে আমি এসে অজ্ঞান হয়ে যাই। হুজুর থেকে শুনেছি, হুজুর ফজরের নামাজের সময় ওজুর জন্য বের হয়ে দেখতে পান আমাকে। অনেকক্ষণ ধরে আমি সেখানে পড়েছিলাম এবং তারপর সুস্থ করেন হুজুর। আমাকে কাহিনী শুনে আমাকে বললেন, এইসব জায়গায় তুমি যাবে না। তো ভাই, এই ছিল আমার ঘটনা। গুছিয়ে লিখতে পারিনি, সেই জন্য দুঃখিত। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন এবং আপনি নিজে লিখেছেন, সেটা আসলে বোঝাই যাচ্ছে। প্রত্যেকটি শব্দের মধ্যেই আপনার নিজের হাতে টাইপ করেছেন। বিভিন্ন ফন্টের ভুল, বিশেষ করে হচ্ছে অক্ষর, সেগুলোর ভুল, এগুলো আসলে আমরা নিজেরা যখন লিখি তখন অসাবধানতাবশত সেটা হয়ে থাকে। আর যখন আপনি কোনো জায়গা থেকে কোনো ঘটনা কপি করে এনে দেবেন, তখন একেবারে সাজানো গোছানো সুন্দর ঘটনা হবে। আমি আসলে প্রেফার করি আপনার জীবনে সেই ঘটনাটা আপনি যতটুকু সম্ভব নিজের মতো করে যদি বলেন, সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি সম্ভব হয় তাহলে পুরো ঘটনাটি একসাথে অডিওতে রেকর্ড করে পাঠিয়ে দিবেন, তাহলে একটা ভিন্ন কণ্ঠস্বর মানুষ শুনতে পাবে। তাবিজ অনুষ্ঠানে যুক্ত হতে চাইলে আপনার সেলফোন নাম্বারটি আমাদের সাথে শেয়ার করে দেবেন, আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে। আশা করি তাবিজ অনুষ্ঠানে আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। শুনছেন ক্যাপিটাল FM 94.8। শনিবারে বিশেষ আয়োজন তাবিজে জাহান অরণ্য আছে আপনার জন্য।